ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 220তম পর্ব আজ 27শে অক্টোবর 2024। আগামীকাল 28শে অক্টোবর। এই 28শে অক্টোবর মার্গারেট নোবেল পরবর্তীকালে ভারতবর্ষের নিবেদিতা পৃথিবীর আলো দেখেছিলেন সুদূর আয়ারল্যান্ডের ডানগানান শহরে। তার জন্মদিনের প্রাগ মুহূর্তে স্মরণ করতে গিয়ে সে যুগের কথাতেই আমাকে ফিরে আসতে হয়। সেই সংকটের যুগটি ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের যুগ। পেছনে পড়ে আছে অন্ধ তামসিকা, ক্ষিপ্ততা, বহু মানুষের অনাহার, মৃত্যু, নির্যাতনের শিকার হওয়ার ইতিহাস। গোটাকতক বিপ্লব হলেই সামগ্রিক জীবনের পরিবর্তন আসে না। মানুষ মানুষকে শোষণ করে যখন এগোয়, আসলে সেটা তাদের শিক্ষার অভাব। এই প্রকৃত শিক্ষাটা কি তা কোনো বিজ্ঞানী, কোনো শিক্ষাবিদ বা কোনো সমাজ সংস্কারক জানেন কি? ভারতীয় এক যোগী তার লড়াই, তার চিন্তা, তার সীমাবদ্ধতার মধ্যে সেগুলো কি খুঁজে পাওয়া যাবে? অন্ধকারকে টার্গেট করে আলোর তপস্যা যখন শুরু করেন তারা, সেটাই তার আধ্যাত্মিকতা। লন্ডনে যখন এরকম একজন ভারতীয় যোগী পা রাখলেন আর চমকে উঠেছেন মিস মার্গারেট নোবেল, উত্তর আয়ারল্যান্ডের নোবেল পরিবারের নানা কারণে সুখ্যাত এবং সুবিখ্যাত। শুরুটা হবে 14 শতকের শেষ ভাগ থেকে। সেই সময়কার বিশ্ব কোথাও প্রসারিত, কোথাও সংকুচিত, কোথাও সভ্যতা, কোথাও অসভ্যতা। এই পরিবার আদিতে ছিলেন স্কটল্যান্ডে, সেখান থেকে চলে এসেছিলেন আয়ারল্যান্ডের রাস্টেভারে। মার্গারেটের পিতামহ রেভারেন্ড জন নোবেল স্থানীয় প্রোটেস্ট্যান্ট ওয়েলেসলি চার্চের ধর্মযাজক হলেও আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের বিশেষ ভূমিকায় তাকে দেখা যায় স্বদেশ প্রেমিক হিসাবে। ভীষণ খ্যাতিও অর্জন করেছিলেন। কিন্তু সেই দীর্ঘ দিনের তার চার্চের জীবন, পাশাপাশি তার সংগ্রামী জীবন দীর্ঘজীবী কিন্তু হয়নি। মাত্র 35 বছর বয়সে লোকান্তরিত হন তিনি। তার পত্নী মার্গারেট এলিজাবেথ নিলাস একা হয়ে গিয়েছিলেন। এই এলিজাবেথের চতুর্থ সন্তানের নাম ছিল স্যামুয়েল রিচমন্ড নোবেল। তিনি বড় হয়ে বিবাহ করলেন এক প্রতিবেশিনীকে। তার নাম ছিল মেরি ইসাবেল। জীবিকার কারণে তারা রাভেস্টভর ছেড়ে টাইরনের ডানগানান শহরে চলে আসেন। এই ডাঙ্গানান যেটিকে বলি আমরা যেভাবেই, এই ডাঙ্গানান শহরে পরিবারের অন্যান্য সন্তানেরা সব মায়ের কাছেই রইলেন। কিছুকাল পরে মেরি ইসাবেল অন্তঃসত্ত্বা হলেন। এই পরিবার পরিবার, দেশাত্মবোধে ধর্ম আরও দৃঢ়। স্যামুয়েল পত্নী প্রতিদিন প্রার্থনাকালে বলেন, প্রভু, যদি নিরাপদে আমার সন্তানের জন্ম হয় তাহলে আমি তোমার চরণেই সমর্পণ করব। প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে তার। 1867 খ্রিস্টাব্দ 28শে অক্টোবর সবে আকাশে আলো ফুটছে। উষাকাল। ভূমিষ্ঠ হলো অতি সুন্দর এক কন্যা সন্তান। জননী সেই মুহূর্তেই সন্তানটিকে দেবতার চরণে সমর্পণ করে দিলেন। মেয়েটির বয়স যখন 1 বছর তখনই পাঠিয়ে দেওয়া হলো পিতামহীর কাছে। স্যামুয়েল
আর মেনি চলে গেলেন ইংল্যান্ডে। প্রথমে ম্যানচেস্টার, তারপর ধর্মযাজক হয়ে ওল্ডহামে স্যামুয়েল অল্প দিনের মধ্যে ধর্মযাজক হিসেবে শুধু সুনাম অর্জন করলেন না, নেতৃস্থানীয় একজন মানুষ হয়ে উঠলেন। ইতিমধ্যে ওল্ডহাম শহর এতটাই জনাকীর্ণ হয়ে উঠল যে তারা চলে এলেন অপেক্ষাকৃত নিরিবিলি ডেভনের গ্রেট টরেন্টন পল্লীতে। পিতামাতা যখন ওল্ডহামে, তখনই মার্গারেট চলে এলেন তাদের কাছে। বয়স তখন 4। একটা জিনিস দেখা গেছে, ব্যতিক্রমী জীবনের পেছনে দাঁড়িয়ে থাকে মৃত্যু। স্যামুয়েল বয়স যখন 34, তখনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। রইলেন 2 কন্যা, মার্গারেট আর মে, আর একটি ছেলে রিচমন্ড। নিবেদিতা তথা মার্গারেট নোবেলের তখন বয়স মাত্র 10 বছর। মৃত্যুর প্রাক মুহূর্তে স্যামুয়েল স্ত্রীকে বললেন, মার্গারেটকে শ্রী ভগবান যেদিন আহ্বান করবেন তথা ঈশ্বর যখন তাকে ডাক দেবেন, সেদিন যেন বাধা দিও না। ও এসেছে বড় একটা কিছু করার জন্য। পিতার এই ভবিষ্যৎবাণী মার্গারেটের জীবনে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। সময় বসে থাকে না, মৃত্যুকে একটু কুঁচকে দেখলেও জীবনের উত্তপ্ত স্ত্রীতে আবার টান টান হয়ে যায়। মার্গারেট আর মেয়ে ভর্তি হয়েছিলেন কগ্রিগেশনাল চার্চের পরিচালিত হ্যালিফ্যাক্স স্কুলে। সেই সময়কার পাশ্চাত্যের বিদ্যালয়ে একটি ধর্মীয় পরিবেশ বজায় থাকত। সমাজের তখন 3টে দিক, যেন 3টে পাড়া। একটা হলো দরিদ্র, অশিক্ষিত, নির্যাতিত মানুষের আস্তানা, সেটি একটি আদিম দিক। অপরাধ, দেহ ব্যবসা, বিশ্রী একটা পরিবেশ, সেদিকে তাকাবার অবসর কারও নেই। এর উপর বিকাশশীল জনজীবন, সেখানে ধর্ম আছে, নতুন বিজ্ঞান আছে, জ্ঞানের চর্চা আছে, আকাশকে ধরার প্রচেষ্টা আছে। এর মাথার উপর ধনীদের বিলাসবহুল জীবন আছে, রাজা, মন্ত্রী, লর্ড, ব্যারন, ভালো ভালো পোশাক, বিশাল প্রাচুর্য, সেই অনুপাতে অহংকার। ওই মাঝের স্তরের জীবনেরই একজন ছিলেন পিতা স্যামুয়েল। মার্গারেট, মে এবং রিচমন্ড, এই 3 সন্তানের জনক তিনি। 2 কন্যা, 1 পুত্র। এই পরিবেশেই বড় হতে লাগলেন, শুনতে লাগলেন নীতির কথা, ধর্মজীবন গঠনের প্রয়োজনীয়তার কথা, মানসিক বিকাশের কথা। প্রধান শিক্ষয়িত্রী মিস ল্যারেট তার ছাত্রছাত্রীদের অসম্ভব ভালোবাসতেন। তাদের জীবনের তুচ্ছতম ব্যাপারে দিকেও তার নজর থাকত। সংযম এবং নিয়মাবর্তিতার উপর অসম্ভব জোর দিতেন। অন্যায় কাজের জন্য অনুতাপ, সেবা, আত্মত্যাগ ইত্যাদি গুণের বিকাশের দ্বারা ছাত্রীদের আদর্শ ব্রহ্মচারিণী করে তোলাই ছিল তার প্রথম লক্ষ্য। এই পরিবেশে মার্গারেটের কোনো অসুবিধাই হতো না, কারণ তিনি সেই রকমই একটি সংস্কার নিয়ে এসেছিলেন। মিস ল্যারেটকে 2 বছর মাত্র পেয়েছিলেন। এরপর এলেন মিস কলিন্স। মার্গারেটকে তিনি বিশেষভাবে লক্ষ্য করছিলেন। প্রতিভা আছে, মনে জিজ্ঞাসা আছে। শুরু হলো এই মেয়েটিকে আলাদাভাবে শিক্ষাদান। রোজ বাইবেল পড়া হতো, যিশুর বাণী পাঠ করা হতো, সমবেত কণ্ঠে প্রার্থনা। অন্য কার কি হচ্ছিল বলা না গেলেও মার্গারেট যে ধীরে ধীরে জীবনের অন্য একটা আকাশে মাথা তুলেছিলেন, সে বিষয়ে প্রমাণ তার পরবর্তীকালের জীবনে। স্কুলের ছাত্রী মার্গারেট বড় একা, পিতার স্নেহ বঞ্চিত, পরম পিতার আশ্রয়ে আছেন, এটা তার বিশ্বাস। এটা তিনি বুঝতে পারছিলেন। নিজের পিতা অল্প বয়সে চলে গেলেও পরম পিতার প্রতি তার বিশ্বাস। বেশিরভাগ সময় কল্পনার রাজ্যে এই কন্যাটির বিচরণ। মেঘলোকের ওপারে আকাশের কোনো সীমানার তার সঠিক সন্ধান কেউ দিতে না পারলেও মার্গারেট জলের আয়নায়, আকাশের ছবিতে
নদী তরঙ্গের অস্ফুট শব্দে, অরণ্যের সবুজ অন্ধকারে কী যেন একটা আছে, কে যেন একজন আছেন। তার জাতি, ধর্ম, বর্ণ কি তার জানার প্রয়োজনও নেই। তিনি প্রেম, তিনি ভালোবাসা, তিনি সুস্বাদু, তিনি স্মিত, তিনি সবেতেই সন্তুষ্ট। এই তরঙ্গে কন্যা মার্গারেটের জীবন ভেসে চলল। আর 5টা মেয়ের মতো তিনি চঞ্চল নন, অমনোযোগীও নন। এই বয়সেই তার সব কাজে অদ্ভুত একটা পরিচ্ছন্নতা। শিক্ষয়িনী লক্ষ্য করলেন অধিকাংশ সময়ে কি যেন একটা ভাবছে, একটা যেন চিন্তা এবং অন্যমনস্কতা তাকে গ্রাস করছে। স্কুলে সব মেয়ের মধ্যেই একটি মেয়ে এই মার্গারেট, ধীর স্থির, নম্র। বেশিরভাগ সময় সে অন্য কোনো লোকে যেন বিচরণ করছে, কিছুটা নির্জনতা প্রিয়, প্রতিটি পরীক্ষায় প্রথম সারিতে। এইভাবেই স্কুল জীবন শেষ হলো। কি হতে চাও তুমি ভবিষ্যৎ জীবনে? উত্তর, শিক্ষিকা। বয়স হলো 18। দুর্দান্ত দুরন্ত যৌবন। আর কোনো প্রকাশ নেই, না শরীরে না ফ্যাশনে। 1884 খ্রিস্টাব্দ, গ্রীষ্মকাল। এসে গেল শিক্ষয়িত্রী হওয়ার প্রথম সুযোগ। কেসউইকের বোর্ডিং স্কুলে 14 বছর থেকে 16 বছর বয়সের মেয়েরা থাকত। মার্গারেট এলেন সাহিত্য ও ইতিহাসের শিক্ষিকা হয়ে। এই কেসউইকের বোর্ডিং স্কুলে যে সমস্ত ছাত্রীরা থাকতো তাদের বয়স কিন্তু 14 থেকে 16। এটি একটি মনে রাখার বিষয়। নিবেদিতা তথা মার্গারেটের বয়স তখন কিন্তু মাত্র 18। সাহিত্য এবং ইতিহাসের শিক্ষিকা হয়ে স্কুলে পৌঁছলেন। স্কুল বাড়িটি সর্বাঙ্গে অতীত লেগে আছে। একপাশে প্রাচীন পাহাড়, গভীর হ্রদ, বড় বড় প্রাচীন বৃক্ষ। এই সেই অট্টালিকা যেখানে একসময় বসবাস করে গেছেন বিখ্যাত ইংরেজ কবি সাদে আর কোলরিজ। এই রকমই একটা পরিবেশ মার্গারেটের প্রয়োজন ছিল। একটু দূরে সরে গেলেই গভীর ভাবরাজ্য। ক্রমে তিনি ক্যাথলিক হয়ে উঠলেন। প্রোটেস্ট্যান্ট আত্মীয় স্বজনরা তার কাছে ভালো লাগার ছিল না, এমনকি ভাই বোন মাকেও নয়। দূরে কোথাও, আরও দূরে সরে যাওয়ার সময় এসেছে। 1887 খ্রিস্টাব্দ, রাগবির অনাথ আশ্রমে চাকরি নিয়ে তিনি চলে গেলেন। সেখানে সর্বহারা মেয়েদের মাঝে নিজেকে খুঁজে পেলেন একেবারে অন্যভাবে। স্বস্বরূপে শুরু হলো তার সেবার জীবন। না, এই জায়গাটি থেকে নিজের সম্পূর্ণ বিকাশ সম্ভব হচ্ছে না, আরও বৃহত্তর কর্মক্ষেত্র চাই তার। এসে গেল সেই সুযোগ। প্রথমে খনি অঞ্চলে র্যাক্সামের সেকেন্ডারি স্কুল, সেখান থেকে চেস্টারে। সেই সময় তার ছোট বোন, মেয়ে লিভারপুলের শিক্ষয়িত্রী, আর ছোট ভাই রিচমন্ড লিভারপুল কলেজের ছাত্র। মার্গারেট মাকে বললেন, তুমি যদি লিভারপুলে এসে থাকো তাহলে আমরা সকলেই প্রায় সেখানে গিয়ে একসঙ্গে মিলিত হতে পারি। ইতিমধ্যে মার্গারেট কী করলেন, সেকালের শিশু মনস্তত্ত্ববিদদের প্রগতিমূলক শিক্ষাবিজ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলেন। এরপরে মাকে নিয়ে সকলে মিলে চলে এলেন উইলেমবন্টনে। মার্গারেটের স্থানীয় একটি ছোট্ট স্কুল, সেখানে নিযুক্ত হলেন। সেখানে 4 থেকে 6 বছরের শিশুদের লেখাপড়া শেখানো হয়। মার্গারেট এই স্কুলে নতুন শিক্ষা পদ্ধতি চালু করলেন। সেই সময় থেকেই শুরু হলো তার লেখা। সাহিত্য জগতের নতুন পথ চলা। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো তার শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলো। পরিচয় ঘটল প্রিন্স প্রকটকিনের সঙ্গে। জড়িত হলেন ফ্রি আয়ারল্যান্ড নামক বিপ্লবী সম্প্রদায়ের সঙ্গে। একদিকে বিপ্লব, আর একদিকে রাশিয়ার বিপ্লব। নির্বাসিত লাঞ্ছিত ওই রুশ নেতৃগণের সঙ্গে তার
এই অন্তরঙ্গ পরিচয় মনোজগতে আলোড়ন তুলল। একদিকে পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগ, সমস্ত রকম শৃঙ্খল থেকে মানুষের মুক্তির অসীম প্রয়াস, মুক্তিকামী মানুষের জীবনের বিড়ম্বনা, ক্ষমতাশীল মানুষের নিরীহ মানুষের উপর অত্যাচার, সব মিলিয়ে মার্গারেট নিজেই হয়ে উঠলেন এক সংজ্ঞাহীন বিপ্লব। উইলিয়াম মন্টনের আরেকটি জায়গায় তিনি নিজেই খুলে ফেললেন একটি স্কুল। স্কুলটির নাম রাখলেন রাস্কিন স্কুল। মার্গারেট হলেন অধ্যক্ষা। সুইজারল্যান্ডের পেস্তালোৎসি আর জার্মানির ফ্রেবেল প্রবর্তিত আধুনিক শিক্ষা পদ্ধতি, তার প্রতি শ্রদ্ধা এবং সেই শিক্ষা পদ্ধতিতে যারা শ্রদ্ধাশীল কেবল সেই সব সুধীবৃন্দরাই এই স্কুলে কর্মী হলেন। আসলে সুইজারল্যান্ডের পেস্তালোৎসি এবং জার্মানের ফ্রেবেল যে ধরনের শিক্ষা মানুষের বা শিশুদের মানসিকতার বিকাশ ঘটাবার পক্ষে এক বিশেষ চিন্তা, সেটিকে সামনে রেখেই যে কজনকে তিনি তার এই রাস্কিন স্কুলে দায়িত্ব প্রাপ্তি ঘটিয়েছিলেন তারা প্রত্যেকেই পেস্তালোৎসিকে এবং জার্মানির ফ্রেবেলকে খুবই শ্রদ্ধা করতেন এবং তাদের শিক্ষা পদ্ধতিকে তারা খুব নিজেদের জীবনে গ্রহণ করে শিশুদের মধ্যে সেটিকে সংক্রামিত করার প্রয়াসী ছিলেন। এই রকম সময়ে সেকালের বিখ্যাত চিত্রশিল্পী এভেঞ্জার কুক এই স্কুলের একজন শিক্ষক হলেন। এই শিক্ষকের কাছে মার্গারেটও চিরশিল্প শিক্ষা এবং চিত্রশিল্প শিক্ষাকে আয়ত্ত করতে চেষ্টা করলেন, যা পরবর্তীকাল তার জীবনকে একটা নতুন দিশা দেখালো। এই শিক্ষিকা বা শিক্ষকদের যৌথ প্রয়াসে রাস্কিন স্কুল হয়ে উঠল আদর্শ স্কুল। মার্গারেট তার পরবর্তী জীবনে যেটি ভীষণভাবে কাজে লাগবে, শিক্ষিত এবং সম্ভ্রান্ত সমাজে মার্গারেট তখন একটি নাম। অবসর সময়ে লেডি রিপনের সেলুনে গিয়ে শিল্প ও সাহিত্য চর্চার দিকেও নজর দিলেন। এই সেলুনই পরবর্তীকালে তার জীবনের একটি ইতিহাস তৈরি করে দিল। সেন্ট জেমস গেজেট তার সম্পাদক আর ম্যাগলিন আর মার্গারেটের চেষ্টায় এই সেলুনটি ক্রমে পরিণত হলো প্রসিদ্ধ সিসেম ক্লাবে। এই সিসেম ক্লাবেই একত্রিত হলেন বিখ্যাত সব ব্যক্তিরা, যেমন বার্নার্ড শ, হাক্সলি, অনেকেই। সিসেম ক্লাবের এক অধিবেশনে অভিজাত বিদুষী লেডি ইসাবেল মার্জেসন্স নিবেদিতার সঙ্গে পরিচিতি ঘটল। এই মার্জেসন মার্গারেটের এলিজাবেথ মার্গারেট নোবেল তথা নিবেদিতার বিদ্যাসত্তা, বহুমুখী প্রতিভা, কর্তব্যনিষ্ঠা ইত্যাদি গুণে মুগ্ধ হয়ে ওই ক্লাবের গুণী মানুষেরা তাকেই করলেন সম্পাদিকা ও অন্যতম বক্তা। সিসেম ক্লাবের প্রধান আলোচনায় বিষয় হয়ে উঠল শিশু মনস্তত্ত্ব আর নারীদের অধিকার। মনের এই দিকটা সেই অনুপাতে খালি হয়ে যাচ্ছে। এই তো সব বাস্তব জগতের ব্যাপার। অতীন্দ্রিয় জগতের খবর কে নেবে, কে দেবে? ভগবানকে দিয়েই তো শুরু হয়েছিল তার জীবন। গর্ভধারিণী মা তো জীবনের প্রথম ক্রন্দনের ক্ষণেই এক উষাকালে মার্গারেটকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছিলেন। মৃত্যুকালে পিতা বলেছিলেন, এর পথ খোলা রেখো। প্রটেস্ট্যান্ট ভাবধারা থেকে বেরিয়ে ক্যাথলিক জগতের বিশ্বাস, ভক্তি ও প্রেমে অবগাহন করতে চেয়েছিলেন, কিন্তু কোথায় গেল মনের সেই ভাব? তিনি কি ক্রমেই নাস্তিক হয়ে যাচ্ছেন? অন্ধকার রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, বাতাস যখন শোঁ শোঁ করে বয়ে, মার্গারেট তখন
অস্ফুটে বলতে থাকেন, কোথায় তুমি, কোথায় তুমি, আমার অন্তর্লোকের দিশারি। মার্গারেটের ভাব চিন্তার মধ্যে যে ঈশ্বরীয় সত্তা ক্রমশ জাগ্রত হচ্ছে, ক্রমশ তাকে খুঁজে ফেরার চিন্তায় তিনি বিহ্বল হয়ে পড়ছেন। মার্গারেট নিজেকে বিশ্লেষণ করছেন এবং বিশ্লেষক রূপে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং যে দেখছে তাকে সেই ভাবছে এর মধ্যে এমন কোনো প্রতিভা রয়েছে যেটার দ্বারা তিনি বাহ্যিক জগতের থেকেও আন্তরিক জগৎকে বেশি উপলব্ধি করছেন। ঈশ্বরকে জগৎ পিতাগানে উপলব্ধি করা। একদিন সে বিশ্বাস হারিয়ে গেল। ভেতরে প্রশ্ন জাগলো, শুধুমাত্র ধারণা বা কল্পনা হিসাবে এর কি কোনো মূল্য আছে কোনো মানুষের বা কোনো জাতির জাতীয় চিন্তায়? এই বিশ্বাস দানা বাঁধলে সেই মানুষ ও সেই জাতি সম্পূর্ণ বদলে যেতে বাধ্য। কিন্তু কোথায় তা হচ্ছে? সবটাই তো মৌলিক। এই সংশয়ের সমাধান তো কোথাও পাচ্ছি না। এই রকমই যখন তার অবস্থা, মনের মধ্যে দ্বিধাগ্রস্ত এবং একটা বিচলনের ভাব, উপাসনার উপর সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলার দুঃখে মার্গারেট কাতর। সেই সময় একদিন শিল্পাচার্য এভেঞ্জার কুক খবর দিলেন, ইটি স্টাডি বাড়িতে একটি হিন্দু সন্ন্যাসীকে রেখেছেন। তিনি ভারতীয়। তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে লেডি ইসাবেল মার্জেসনের বাড়িতে এক ঘরোয়া বৈঠকে কিছু আলোচনা করবেন। সিসাম ক্লাবের সভ্য ছিলেন মিস্টার স্টাডি আর মিস হেনরিয়েট মুলার। এরা একদিন ক্লাবে আমেরিকা ধর্মসভার অসামান্য সাফল্যের কথা বলছিলেন তার বিরাট ব্যক্তিত্ব ও প্রতিভার কথা। এই মানুষটাই ভারতবর্ষ থেকে এসেছে, গোটা আমেরিকাকে কাঁপিয়ে ইংল্যান্ডে এসেছে। এই মার্জেসনের বাড়িতে যখন ওনার আসার খবরটা নিবেদিতার কানে পৌঁছালো, মার্গারেট নিজেই লিখলেন, সময়টা ছিল নভেম্বর মাসের এক রবিবারের শীতল অপরাহ্ন। স্থান ওয়েস্ট এন্ডের এক ড্রয়িং রুম। অর্ধবৃত্তাকার উপবিষ্ট সত্রীমণ্ডলীর দিকে মুখ করে তিনি বসেছিলেন। তার পিছনে ছিল একটা আগুন রাখার স্থান, প্রজ্বলিত অগ্নি, ফায়ারপ্লেস। আর যখন তিনি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এর মধ্যে উত্তরটা উদাহরণ দ্বারা ব্যাখ্যা করতে গিয়ে কোনো আবৃত্তি করছিলেন, তখন গোধূলি এবং অন্ধকারের মিলন সম্ভূত। সেই দৃশ্যটি নিশ্চয়ই ভারতের কোনো উদ্যানে অথবা সূর্যাস্তকালে কূপের নিকট কিংবা কোনো গ্রামের উপকণ্ঠে বৃক্ষতলে উপবিষ্ট সাধু এবং তার চারিদিকে সমবেত সতৃবৃন্দরই এইরূপ একটা দৃশ্যরই কৌতুকাকার রূপান্তর বলে তার কাছে বোধ হয়ে থাকবে। ইংল্যান্ডের আচার্য হিসাবে স্বামীজিকে আমি আর কখনো এমন সাদাসিধেভাবে দেখিনি। পরবর্তীকালে তিনি সর্বদাই বক্তৃতা দিতেন অথবা প্রশ্নগুলো সমবেত বহু সংখ্যক সতৃবৃন্দের মধ্যে কেউ কেউ নিয়মমাফিক উত্থান করতেন। কেবল এই প্রথমবারেই আমরা মাত্র 15-16 জন অভ্যাগত ছিলাম। আমাদের মধ্যে অনেকেই আবার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। স্বামীজি আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। তার পরনে ছিল গৈরিক প্রচ্ছদ, কোমরবন্ধ, যেন তিনি আমাদের নিকটই কোনো এক সুদূর দেশের বার্তা বহন করে এনেছিলেন। মধ্যে মধ্যে এক অদ্ভুত অভ্যাস মতো শিব শিব বলে উঠছিলেন। তার প্রশান্ত মুখে বা আননে বিরাজ করছিল কোমল এবং মহত্ত্বব্যঞ্জক ভাবের সংমিশ্রণ।
যা সাধারণত ধ্যান পরায়ণ ব্যক্তিগণের মুখমণ্ডলে দেখা যায়। সম্ভবত ওইভাবেই র্যাফেল তার দিব্য শিশুর ওই চাইল্ডিশ ললাটে অঙ্কিত করে দেখিয়ে গিয়েছিলেন যে অপরাহ্ন আজ 10 বছর কেটে গেছে, সেখানকার কথাবার্তার একটু আধটু মাত্র এখন মনে পড়ছে, কিন্তু সেই বিস্ময়কর পাচ্য সুর সংযোগে যে সকল সংস্কৃত শ্লোক তিনি আবৃত্তি করছিলেন, যেগুলো আমাদের কানে সুমধুর লাগছিল, তা কখনো ভুলবার নয়। ওই সুরে ঝংকার দিয়ে আমাদের গির্জার প্রচলিত থেগরি প্রবর্তিত সুরে কথা এত মনে করে দেয়, অথচ সেটা যে কত ভিন্ন সেটা অনুভব করা যায়। তার নিজের সম্পর্কে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে তিনি বেশ আগ্রহী ছিলেন এবং একটা প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিলেন তার পাশ্চাত্যে আগমনের কারণ হলো তিনি বিশ্বাস করেন বিভিন্ন জাতির মধ্যে বর্তমানে সেরূপ পণ্যদ্রব্যের বিনিময় চলছে, ওইরূপ পরস্পরের মধ্যে আদেশের আদান প্রদানেরও সময় এসেছে। এই সময় হতেই বরাবর কথাবার্তা বেশ সহজ ভাব চলছিল। তিনি প্রাচ্যের সর্বম খলিতং ব্রহ্ম এবং অদ্বৈত রূপ, তার অদ্বৈতবাদের ব্যাখ্যা তিনি করছিলেন। সেই প্রসঙ্গে তিনি বিবিধ ইন্দ্রিয় জ্ঞান এবং অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ বলে বর্ণনা করছিলেন এবং গীতা হতে শ্লোকগুলোকে বারবার উদ্ধৃত করে তার ইংরেজি অনুবাদ করে দিচ্ছিলেন। ময়ি সর্বমিদং প্রত্যাং সুত্তে মণিগণা ইব, সূত্রে গঠিত মণিসমূহের ন্যায় এই সকল আমাতে অবস্থিত। এই ঘরোয়া আলোচনা সভায় অন্যান্য যারা গেছেন তারা এক ভারতীয় যোগীকে দেখতে পেলেন। শুধু দেখতে পেলেন না, তাকে দেখার জন্যই যেন তাদের যাওয়া। আমেরিকার ধর্মসভায় তার বক্তৃতা আলোড়ন তুলেছে। হিন্দু ধর্মের মহান ঐতিহ্যের কথা তিনি শোনাচ্ছিলেন। ভারত সম্পর্কে পাশ্চাত্যের ধারণা পাল্টাতে শুরু করেছে। সেই নায়ককে তারা দেখতে এসেছেন, কিন্তু মার্গারেট এসেছেন অন্তরের ক্ষুধা নিয়ে। ভেঙে পড়া বিশ্বাসের স্তূপ থেকে উঠে দাঁড়াতে চাইছেন। তার অদৃশ্য একটা হাত তুলে ধরে আছেন, যার সংকেত হলো আমাকে হাত ধরে তোলো, আমাকে নিয়ে চলো বিশ্বাসের আলোকিত পথে। জীবনে আমি পূর্ণতা চাই, আনন্দ চাই। তিনি শুধু তন্ময় হয়ে শুনছেন না, স্বামীজির প্রতিটি কথা লিখে নিচ্ছেন। স্বামীজি বলছেন, প্রেমই ধর্মভাবের চরম উৎকর্ষ। একথা খ্রিস্ট ধর্মেও আছে, হিন্দু ধর্মে তো আছেই। হিন্দুরা মনে করেন শরীর আর মন এক তৃতীয় পদার্থ, আত্মার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। মার্গারেট চমকে উঠলেন। এই একটি কথা তার মনে তীরের মতো বিঁধে গিয়েছিল নিমেষের মধ্যে। শরীর আর মন এক তৃতীয় পদার্থ আহ্বান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত, এটা হিন্দুরা মনে করে। এটা মার্গারেটকে ভীষণভাবে বিচলিত করল। শরীর আর মন আত্মার দ্বারা পরিচালিত হয়। আত্মা নামক কোনো বস্তু রয়েছে, আত্মাটাই যে সর্বস্ব। মানুষের শরীর গেলেও আত্মার মৃত্যু হয় না। আত্মাই শরীর থেকে শরীরান্তরে গমন করে। এ চিন্তায় এ বিশ্বাস খ্রিস্টীয় ধর্মে আছে কিনা জানি না, কিন্তু মার্গারেটকে চমকে দিলেন। এই একটি কথায় তার মনে তীরের মতো বিঁধে গেল নিমেষে। সেই সংশয়ের জাল থেকে মুক্ত হলেন। প্রথম সাক্ষাৎকারের এই ক্ষণটি তার জীবনকে ভিন্ন পথে ঘুরিয়ে
দিতে শুরু করলো। একথা সে সন্ধ্যায় বুঝতে না পারলেও পরের দিন থেকে যেদিন শুরু হলো তিনি বুঝতে পারলেন নতুন কোনো সঙ্গীত তার ভিতরে বেজে উঠেছে। রবীন্দ্রনাথ থেকে একটি লাইন গ্রহণ করা যেতে পারে, ধ্বনিত আহ্বান মধুর গভীর প্রভাত অম্বর মাঝে। মার্গারেট নোবেলের জীবনের আলোক দিশা খুঁজে পাওয়া গেছে। নিবেদিতার জন্মদিনে এক ভারতীয় যোগীর সংস্পর্শে এসে মার্গারেট নোবেলের মাত্র অল্প দিন যার শিক্ষা জগৎ থেকে সাহিত্য জগৎ এবং সাংবাদিক জগৎ, সিসেম ক্লাবের জগৎ, সিনফিন দলের বিপ্লবীদের জগৎ আর এক জগতের পরিচয় করিয়ে দিল। তার নাম আধ্যাত্মিকতা। সেটি ভারতীয় ধারায়, ভারতীয় চিন্তায় আত্মাকে সামনে রেখে নিবেদিতা খুঁজে পেলেন নিজের আত্মা তথা নিবেদিতাতে পৌঁছাতে তার পথ চলা যেন শুরু হলো সেই 10ই নভেম্বর 1895 খ্রিস্টাব্দ। নিবেদিতার তথা মার্গারেটের তখন বয়স কত? যার জন্ম এই 28 অক্টোবর 1867 খ্রিস্টাব্দ। আর 2 বছর বয়স হলে তার বয়স 30 বছর হবে। 67তে যার জন্ম, 97 হলে 30 বছর হবে, অর্থাৎ 28 বছর বয়সে 28 অক্টোবর যার জন্ম সেই মার্গারেট নোবেল নতুন জীবন যেন আলোক দিশায় এক নবজন্মের নবপ্রভাতে আবির্ভূত হলেন। নতুন দিশা তাকে নতুন পথ চলার পথ দেখাবে এ বিশ্বাস তার দৃঢ় থেকে দৃঢ় হলো। তার সমস্ত অবসাদ, সমস্ত চিন্তা, সমস্ত ব্যতিক্রমী ভাবনা তার একমুখী হলো ভারত কেন্দ্রিক, বিবেকানন্দ কেন্দ্রিক, যোগী কেন্দ্রিক। আধ্যাত্মিকতার মধ্যে আত্মার সন্ধান মার্গারেটকে নতুন জগতের সাথে পরিচয় করে দিল। নতুন জগতের সন্ধান পেল মার্গারেট নোবেল, যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আয়ারল্যান্ডে, কিন্তু তার জীবন উদ্দেশ্যটি ভাবি কালকে তার মা এবং বাবার চিন্তাকে সত্যিকারের যে সন্ধানটি তারা পেয়েছিলেন সেই সন্ধানের দিকে মার্গারেটকে এগিয়ে দেওয়ার পথটি যেন সুপ্রশস্ত হওয়ার দিকে এগোতে শুরু করলো। নিবেদিতার তথা মার্গারেটের জন্ম তার সার্থক রূপায়ণের উদ্দেশ্যে এই যোগীর সংস্পর্শ তার ভাবি কালকে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আজ এই পর্যন্তই নিবেদিতার ভারত দর্শনে 220তম পর্বে তার পূর্ণ আবির্ভাব দিনের প্রাক্কালে কিছু অজানা তথ্য তার জীবন প্রভাতকে যেভাবে আলোকিত করেছিল সেই অজানা আলোক দিশায় আমরা আলোকিত হওয়ার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। নিবেদিতার তথা মার্গারেটের প্রতি আমার আভূমি প্রণতি জানিয়ে তার আবির্ভাবকে আমি শ্রদ্ধা এবং পৃথিবীর তথা ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতির বিকাশ সাধনে তার ভূমিকা তাকে কুর্নিশ জানাই।
ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।